বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার তামাদিয়ানের দ্বিতীয় ক্লাস। দেখেন, আজকে আমরা আলোচনা করব স্পেশাল এক্সেপশন বা বিশেষ ব্যতিক্রম। আন্ডারলাইন করেন ধারা 8। শুনেন, গতদিন আমরা পড়ছি লিগ্যাল ডিসএবিলিটি। মামলা করার সময় যদি কেউ পাগল, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হচ্ছে তার মামলা করার সময় শুরু হবে না। এটা হলো 6 ধারা। একাধিক বাদীর ক্ষেত্রে হলো কত? 7 ধারা। একাধিক বাদীর ক্ষেত্রে 7 ধারা। এখন 6 ও 7 ধারার ব্যতিক্রম আলোচনা করছে 8 ধারা। প্রথমত আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্পেশাল এক্সেপশন আছে কত ধারায়? 8 ধারায়। 6 আর 7 ধারার ব্যতিক্রম কত? 8 ধারা। সো আমরা 8 ধারা বুঝবো, তার আগে একটু পড়ি। দেখেন, 6 ও 7 ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কি কি দেখেন, আন্ডারলাইন করেন। অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা, সুটস টু এনফোর্স রাইটস অফ প্রিএমশন। অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা। অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা মানে হলো প্রিএমশন মামলায়। প্রিএমশন মামলায় আপনি এই 6-7 এর সুবিধা পাবেন না। প্রিএমশনের মামলা হলো যে আপনার ভাই জমি বিক্রি করে দিচ্ছে আর একজনের কাছে, আপনার কাছে বিক্রি না করে ওই জমি অগ্রক্রয়ের অধিকার হলো আপনার। এই ক্ষেত্রে আপনি প্রিএমশনের মামলা করতে পারেন। কিন্তু দেখা গেল যে যখন আপনার ভাই বিক্রি করছে তখন আপনি ছিলেন উন্মাদ, তাহলে আপনি অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ নরমালি 1 বছর ধরে। এখন এই ক্ষেত্রে আপনি উন্মাদ হলেও কিছু করার নাই, মামলা ওই অবস্থায় করতে হবে। অগ্রক্রয় মামলার ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাওয়া যাবে না, মনে রাখতে হবে। তাহলে বৈধ অপারগতার সুবিধা কোন মামলায় পাওয়া যাবে না? অগ্রক্রয় মামলা। অগ্রক্রয় মামলার আরেক নাম কি? প্রিএমশন। প্রিএমশন অনেকে বুঝেন। এবং দেখেন, আইনগত অপারগতা আন্ডারলাইন করবেন অবসান হওয়ার থেকে, বললেন অবসান হওয়ার থেকে, বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার, বললেন মৃত্যু হওয়ার। একটা হলো অবসান হওয়ার, আর একটা কি? মৃত্যু হওয়ার। আন্ডারলাইন করবেন 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। এই সময়ের মধ্যে যে কোনো মোকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই জিনিস অনেকেই বুঝেন না এবং বুঝাইতে বেশ সময় লাগবে। সেটা হলো যে আপনি বৈধ অপরাধ ছিলেন, মামলা করতে পারেন নাই, 12 বছর বয়সে বেদখল করছে, বেদখল করার পর আপনার ওই সময় ছিলেন 12 বছর বয়স, মানে নাবালক, তাহলে সাবালক হয়েছেন কবে? 18 বছর বয়সে। এখন বলছে যে সুস্থ হওয়ার পরে আপনি সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। কত বলেন? 3 বছর। এখন যদি মূল মামলার মেয়াদ আরো বেশি থাকে তাইলে তাই পাবেন, কিন্তু মূল মামলার মেয়াদ যদি না থাকে তাইলে সর্বোচ্চ পাবেন 3 বছর। উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। সবাই ঠান্ডা মাথায় শুনেন। ধরেন ফেরদৌসে যখন বেদখল করছে, ফেরদৌস একটা জমির মালিক এবং দখলে ছিল। এখন ফেরদৌসে বেদখল করছে, ফেরদৌসের বয়স তখন 12 বছর। কত? 12 বছর। এখন ফেরদৌস যে মামলা করতে পারবে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842 ধারা মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর। আমি বলে নিই, 842 এর মামলার তামাদি মেয়াদ 12 বছর। এখন যখন তারে বেদখল করছে তখন ওনার বয়স কত? 12 বছর। এখন আমরা জানি যেহেতু উনি নাবালক, তার মানে বৈধ কি? অপরক। তাহলে উনি সাবালক হয়েছে কত বছর পর? 18 বছর, মানে আর 6 বছর পরে। ওনার হাতে আর কয় বছর আছে? 6 বছর আছে। সো এই জায়গায় আমার তামাদি আইনের 8 ধারা লাগতেছে না, যেহেতু আমার হাতে অলরেডি 6 বছর আছে। কিন্তু যদি এরকম হতো, ফেরদৌস সাবালক হইছে 14 বছর পর, ওনার মামলা করার তামাদি মেয়াদ কত? 12 বছর। কিন্তু যখন মামলা করবে ওই সময় ছিলেন নাবালক, আর সাবালক হয়েছে কখন? 14 বছর পরে। কিন্তু তামাদি মেয়াদ ছিল কত? 12। ওনার হাতে কি একদিনও আছে? নাই। তাহলে উনি 8 ধারায় বলছে না যে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। তাহলে এই জায়গায় সময় পাবে কত? 3 বছর। কিন্তু আগের উদাহরণে যখন উনি 6 বছর পর সাবালক হয়েছে, তো ওনার হাতে তো অলরেডি 6 বছর আছে, তাইলে আর আমার 8 ধারারে লাগবে না। বুঝেন কিনা? যদি এরকম হয়, অনেকে বুঝতেছেন না,
ঠান্ডা মাথায় শুনেন, অনেক উদাহরণ দিব, একটা না বুঝলে আরো 5টা দিব, বাট শুনেন আগে। যদি এরকম হয় যে ফেরদৌস সাবালক হয়েছে 10 বছর পরে, ওনার হাতে আছে কত? 2 বছর। আর 8 ধারায় বলছে যে সাবালক হওয়ার পর সময় পাবে সর্বোচ্চ কত? 3 বছর। তাহলে ওনার হাতে তো 2 বছর আছে, আর 8 ধারার সুবিধা পাবে কত বছর? 1 বছর। বুঝেন কিনা? যদি ফেরদৌস এরকম হতো, সে সাবালক হয়েছে 11 বছর পর, কত বছর? 11 বছর। ওনার হাতে আছে কত? 1 বছর। আর 8 ধারা থেকে পাবে কত? 2 বছর। যদি এরকম হতো যে ফেরদৌস সাবালক হয়েছে 15 বছর পর, ওনার তামাদি মেয়াদ কত ছিল? 12 বছর। সাবালক হয়েছে কত? 15 বছর পর। হাতে কি আর আছে? নাই। তাহলে 8 ধারা থেকে সর্বোচ্চ পাবে কত? 3 বছর। আবার বলি যে সাবালক হওয়ার পরে, মানে বৈধ অপারগতা অবসান হওয়ার পরে বা অপরাগ ব্যক্তি মারা যাওয়ার পরে মামলা করার জন্য সর্বোচ্চ সময় কত? 3 বছর। এই জায়গা অগ্রকর মামলার তামাদি মেয়াদ বলছে, এটা পড়ার প্রয়োজন নাই, এই মুহূর্তে পড়ার প্রয়োজন নাই, আননেসেসারি। আমরা সরাসরি এই 3 বছরের ব্যাখ্যাটা পড়বো, এই বইতে এই আলোচনা পড়বো না। দেখেন একটা টেবিল আছে, ওই যে 124, আমি বলি ওই যে টেবিল দেখেন, পাইছেন? 124, 113, 3 পাইছেন? এই টেবিলটা দেখবো। তাহলে এই টেবিলটা আমরা ধৈর্য ধরে দেখি। দেখেন, এ সাউন্ড কম বলেন, সাউন্ড এখন ঠিক হয়েছে না? ওকে ওকে। দেখেন এই জায়গায় অনুচ্ছেদ 124 দেখেন, বংশগত পদ লাভের জন্য মামলা। এখন যদি আবার অনেকের মাথায় ঘুরতেছে স্যার বংশগত পদ লাভ কি, বংশগত পদ লাভ দিয়ে আপনার দরকার নাই, জাস্ট ভাবেন এটা একটা মামলা। বংশগত পদ লাভ এটা একটা কি মামলা। এই মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর। মানে এই ধরনের মামলা কারণ উদ্ভবের পরে দায়ের করতে হয় কত বছর পর? 12 বছর। বুঝেন? সে আইনগত অপরাধ ছিল 11 বছর। যখন কারণ উদ্ভব হইছে সে তো মামলা করতে পারে নাই, সে পাগল ছিল, উন্মাদ ছিল, যা খুশি, ওই যে অবৈধ অপরাধ ছিল। কত বছর? 11 বছর। তার হাতে আছে কয় বছর? 1 বছর। আর আমরা জানি যে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। তাহলে 1 বছর আছে, আর 8 ধারা থেকে পাবে কত? 2 বছর। এই যে দেখেন 8 ধারার বিধান অনুযায়ী 2 বছর সময় বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর করতে পারবে। আচ্ছা, এই প্রশ্নে যদি সে ধরেন 12 বছরের মধ্যে তো মামলা করতে হবে, সে সুস্থ হয়েছে 8 বছর পর, কয় বছর পর? 8 বছর। অবশিষ্ট সময় হাতে আছে কত? 4 বছর। তাহলে কি আমার 8 ধারারে লাগবে? 8 ধারারে লাগবে না। 8 ধারারে কখন লাগবে? যখন আরে আমার হাতে সময় নাই। 3 বছরের কম থাকলে 8 ধারা লাগবে, আর 3 বছর পর্যন্ত থাকলে 8 ধারারে লাগবে না। আর 8 ধারারে যখন আমি লাগাবো, 8 ধারা থেকে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। এখনো বুঝেন নাই? অনেকে মনোযোগ দেন। দেখেন 113 অনুচ্ছেদ দেখেন, চুক্তি বলবৎকরণের মামলা। চুক্তি বলবৎকরণের মামলা, এই মামলার তামাদি মেয়াদ 1 বছর। এখন যখন কারণ উদ্ভব হয়েছে ওই সময় তিনি ছিলেন পাগল। কয় বছর পাগল ছিল? 4 বছর। সুস্থ হয়েছে 4 বছর পর। হাতে কোনো সময় আছে? নাই। এখন আমরা জানি যে 8 ধারায় সর্বোচ্চ সময় পাওয়া যায় কত? 3 বছর। কিন্তু এই জায়গায় সর্বোচ্চ সময় পাওয়া যাবে 1 বছর। কেন 1 বছর? কারণ এই জায়গা মূল মামলাই 1 বছর। বুঝছেন? মূল মামলা যদি 3 বছর হতো বা বেশি হইতো, তাহলে আমি সর্বোচ্চ সময় পেতাম 3 বছর। কিন্তু যে ক্ষেত্রে আমার মূল মামলাই 1 বছর বা মূল মামলাই 3 বছরের কম, তখন বৈধ অপারগতা কেটে যাওয়ার পর সর্বোচ্চ সময় পাবো মূল মামলার যে সময়, সেই সময়। তারপরেরটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 9 ধারায় দখল উদ্ধারের মোকদ্দমা তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। 6 মাস। সে সুস্থ হয়েছে কতদিন পর? 5 বছর। হাতে সময় আছে? নাই। তাহলে সে সময় পাবে সুস্থ হওয়ার পর কতদিন? 6 মাস। 3 বছর পাবে না। কেন পাবে না? কারণ মূল মামলার তামাদি মেয়াদই তো 6 মাস। 139 দেখেন, ভূমির মালিক কর্তৃক ভাড়াটিয়ার নিকটতে দখল উদ্ধার, তামাদি মেয়াদ কত? 12 বছর। সে বৈধ অপরাধ ছিল কতদিন? 4 বছর। হাতে আছে কত? 8 বছর। আর কি আমার 8 ধারার সুবিধা লাগবে? লাগবে না। কেন লাগবে না?
কারণ অলরেডি আমার হাতে 3 বছরের বেশি আছে। আমি আগে অফলাইনের প্রশ্ন দিচ্ছি, তারপরে অনলাইনের প্রশ্ন নেব। কে কোথায় বোঝেন নাই মন খুলে বলেন, দ্রুত বলেন, এই সময় কিন্তু আর পাবেন না। লজ্জা শরম বাদ দিয়ে বলেন, কে প্রশ্ন করতে চান? এই মাইক্রোফোন নেন, মাইক্রোফোন নেন, ধরেন, বলেন, জোরে বলবেন কথা, ঝগড়ার সময় বলেন। স্যার বললেন যে 3 বছর করতে পারবে, আবার এই যে 2 বছর, আমি ওইটা বুঝি নাই স্যার। কোথায় 2 বছর? এই যে 1 নাম্বারটা বংশগত পদে লাভের জন্য মামলা, ওইটার এই যে 8 বছর। আচ্ছা পড়েন, জোরে পড়েন, এইটুক বুঝেন। এই ওনার কথা শুনেন, যে না বুঝলে ওনারে বুঝাই, শুনেন। এই জায়গায় বংশগত পদ লাভের মামলার তামাদি মেয়াদ কতদিন? খলিফাল 12 বছর। 12 বছর। সে পাগল ছিল কতদিন? 11 বছর। 11 বছর। তাহলে 12 বছরের মামলা ওনার হাতে আছে কত? 1 বছর। 1 বছর। এখন আমরা জানি যে তামাদি আইনের 8 ধারায় বলছে যে সুস্থ হওয়ার পর সর্বোচ্চ সময় পাবে কত বছর? 3 বছর। কিন্তু ওনার হাতে আছে কত? 1 বছর। তাহলে 3 বছর পুরাইতে আর কতদিন লাগে? 2 বছর। 8 ধারা থেকে উনি পাবে কত বছর? 2 বছর। যদি এই জায়গা ওনার হাতে 2 বছর সময় থাকতো, এই অবশিষ্ট 1 বছরের জায়গা যদি 2 বছর হতো, তাহলে ওনার 3 বছরেতে কম থাকে কত? 1 বছর। 1 বছর। তাহলে 1 বছর পাইতাম কোথা থেকে? 8 ধারা থেকে। যদি এই জায়গায় ওনার হাতে ওই 11 বছর, তো উনি যদি সুস্থ হতো 7 বছর পর, তাহলে হাতে তো 5 বছর আছে, তাহলে কি 8 ধারা লাগতো? 8 ধারা লাগতো না। বুঝেন কিনা? আর কার প্রশ্ন বলেন? না বুঝলে আবার বলেন দ্রুত, এই 8 ধারা বোঝার বিষয় আছে। কে বুঝেন নাই? হ্যাঁ, আপনার বইতেই নাই। এই স্যার এটা বুঝতে পারছি স্যার, এই যে 124-এর যে বংশগত লাভের জন্য মামলাটা স্যার, যে 12 বছর, মানে এই জায়গাটা বুঝতে পারছি স্যার। মানে যে 3 বছরের যে ইয়েটা স্যার, এটা একটু কনফিউশন লাগতেছে স্যার। অগ্রপ্রায় এই থামেন। এই মিউট করেন, মিলি আপনি মিউট করেন। পীযূষ, 8 ধারায় কি বলছে বলেন? নেন মাইক্রোফোন নেন, পড়বেন। বাট মূল থিম একটাই। যদি বলে স্পেশাল এক্সেপশন কত ধারা? 8 ধারা। অগ্রকর মামলার ক্ষেত্রে 6-7 প্রযোজ্য না। আর কোন ব্যক্তি, দুইটা জিনিস এখানে, বৈধ অপরগতা অবসান হওয়ার পর অথবা অপরগ ব্যক্তি মারা যাওয়ার পর, এই দুইটা মনে রাখতে হবে। বৈধ অপরগতা অবসান হওয়ার পর অথবা আইনগত অপরাধ ব্যক্তি কি অপরাধ ব্যক্তি মারা যাওয়ার পর সর্বোচ্চ সময় কত বছর? 3 বছর। আর 3 বছরের যে কাহিনী, এত বুঝছেন, প্রশ্ন আসতে পারে। 8 ধারা কিন্তু ভিভিআই। অনেকে হয়তোবা বুঝতে পারেন না, এই কারণে উপস্থিতি কম। আমি তো গ্রুপে বলে দিছি, হয়তোবা বিকেলে এসে কয়েকজন হাজির হবে। বিগত বছরের প্রশ্ন দেখেন। 2023 সালে এসেছে, দ্য লিমিটেশন অ্যাক্টের বৈধ অপরগতা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অগ্রকয়। বিগত বছরের প্রশ্ন দেখলে মনে হয় কি যে সব সহজ প্রশ্ন মনে চলে আসছে, নাকি মনে হবে এরকম? দেখেন, মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদি মেয়াদের অতিরিক্ত সময় পায় কতদিন বলেন? 3 বছর। কত ধারায় 3 বছর পায়? 8 ধারায়। দারুণ একটা প্রশ্ন আসছে 2023 সালে। 23 সালে 8 ধারা থেকে 2টা প্রশ্ন আসছে, দেখেন 2টা। তো 3 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে। এখন আমার আগে জানতে হবে চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। কতদিন? 1 বছর। এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে ড্যাশ সালে। উত্তীর্ণ হবে বলছে, শুরু হবে না, শেষ হবে। আচ্ছা, এক্স এর বয়স তো 14 বছর, তাহলে 14, 15, 16, 17, 18, ওর তামাদি মেয়াদ শুরু হবে কত সালে? 18 সালে। 2014 সালে যদি 14 বছর হয়, তাহলে ওর বয়স 18 হওয়ার পর কি শুরু হবে না? শুরু হলো 18 সালে।
আর চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। তাহলে 1 বছর শেষ হবে কত সালে? 19 সালে উত্তীর্ণ হবে বলছে, উত্তীর্ণ। তাহলে এই জায়গায় উত্তর কি হবে? 2019। আপনার যেটা নিয়ে কনফিউশন বাঁধবে ক আর ঘ, ক আর ঘ। যদি বলতো যে তামাদি মেয়াদ শুরু হবে কখন, তখন উত্তর হতো ঘ 18। আর যদি বলছে উত্তীর্ণ হবে কখন, তখন কি 2019। বুঝছেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে, একটু মাথা খাটাইতে হবে। এবং এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার আগে জানতে হবে যে চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কত। আচ্ছা দেখেন, সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, ধারা 9। আপনার বইতে নাই, না থাকলে একটু ফটোকপি করে নেবেন, কিছু তো করার নাই। যাক, আমার কাছ থেকে তো আর কেনেন নাই, সমস্যা নাই। সময়ের অবিরাম চলন শুনেন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এটা একটু শুনেন। এই কথা শুনেন আগে, আপনি নাবালক ছিলেন, সাবালক হইছেন। নাবালক যখন ছিলেন তখন বেদখল করছে, সাবালক হওয়ার একদিন পর পাগল হয়ে গেছেন। যখনই সাবালক হলেন তখনই তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে। আর পর পাগল হন আর যা হন, আর তামাদি মেয়াদ থামবে না। আপনি একজনের কাছে টাকা পান, এখন টাকার মামলার সে বললো যে পাগল ছাগল দিয়ে আমি টাকা পয়সা দেব না, তুই টাকা দিয়ে কি করবি, নষ্ট করে ফেলবি। তো এই কথা বলার পর তো তামাদি মেয়াদ শুরু হলো কত বছর? 3 বছর। অর্থের মামলার তামাদি মেয়াদ 3 বছর। এখন ধরেন উনি যদি পাগল 5 বছর থাকে, সুস্থ হওয়ার পর থেকে শুরু হবে না ভাই? এখন উনি 5 বছর পর সুস্থ হয়েছে, ওনার তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে। 1 মাস পরে আবার পাগল হয়েছে, আর থামবে না। একবার যেটা শুরু হবে সেটা আর কি থামবে না। এটাকেই বলে সময়ের অবিরাম চলন। যদি একদিন সুস্থ হন, পরের দিন আবার অপরাগ হয়েছেন, আর থামবে না। একবার শুরু হইলে অবিরত ভাবে কি চলবে। এটাই হলো কত ধারা? 9 ধারা। এই যে দেখেন, তাহলে এখানে এটা একটু মনে রাখবেন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম কত ধারা? 9 ধারা। তামাদি আইন 1908 এর আন্ডারলাইন করবেন। 9 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা তা বন্ধ করতে পারবে না। ইংরেজি লাইনটা ইম্পর্টেন্ট। Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it. কত ধারা? 9 ধারা। 9 ধারা এখনো অনেকে বুঝেন নাই। আমার ওই ইয়ারে দেন দেখি, কলিফাল এই যে আনিস দেন, আনিস আসেন, আনিস দেন দে, আনিস বুঝছেন নাকি 9 ধারা? না স্যার, 9 ধারা বুঝিনি স্যার। বুঝছেন? না স্যার। বলেন নাই। কলিফালে দেন, কলিফাল বুঝছেন? মানে বুঝছি স্যার অল্প, যে তামাদি মেয়াদ একবার শুরু হইলে সেটা চলতেই থাকবে। উদাহরণ দিয়ে বলেন তো। উদাহরণ পাবো না স্যার। বোঝেন নাই? 9 ধারা এটা এইটুকু। বেল্লাল দেন, বেল্লাল, বেল্লাল বুঝছেন? জি স্যার। কি বুঝছেন একটা উদাহরণ দেন। স্যার, তাই কোনো অর্থের মামলায় বা কোনো জোরে বলেন কথা। কোনো মামলায় যখন একবার তামাদি মেয়াদ শুরু হয়ে যাবে, তারপরে ওটা অবিরাম চলতে থাকবে। যদি 1 মাস কোনো পাগল, একজন মদিনা আপা ধরেন পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পরে বইয়ের পেজ নাই তাইতে, বইয়ের পেজ নাই যাইতে পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পরে তার তামাদি মেয়াদ গণনা শুরু হয় নাই, কিন্তু 5 বছর পর অতিক্রম হওয়ার পরে তামাদি মেয়াদ শুরু হয়েছে, 1 মাস পরে আবার সে পাগল হয়ে গেছে। 1 মাস সুস্থ হওয়ার পরে আইন পাঠ 10ম বা 20তম সংস্করণ একখান কিনছে, জি স্যার। কেনার পর আবার পাগল হয়ে গেছে, আবার পাগল তাহলে হয়েছে। পেজ অর্ধেক নাই। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে এই পাগলের কারণে কিন্তু আর সময় থামবে না, কারণ একবার সময় শুরু হয়ে গেছে। জি ভাই, সহজ কথা হলো যে তামাদি মেয়াদ একবার গণনা শুরু হইলে এরপরে আপনি পাগল হন বা অন্যান্য যা কিছু হন না কেন, আর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। এটাকে বলে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা বন্ধ হবে না, এই সংক্রান্ত বিধান তামাদি আইনের কত ধারায়? 9 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1, 2, 5,
গতদিন আপনাদের একটা পেজ দিতে চাইছিলাম, পেজ দেই নাই, এখন পেজটা দিব আর কি। দাঁড়ান একটু অপেক্ষা করেন, অনলাইনে যারা আছেন তাদেরও দিয়ে দিব, সমস্যা নেই। সময়ের অবিরাম চলন 9 ধারা পড়ছি, বুঝছেন? 9 ধারার একটা ব্যাখ্যা আছে যেটা কোনো বইতে পড়াই না। 9 ধারার ব্যাখ্যাটা হলো কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এটার একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা একটু পড়ি দেখেন। ওই যে আপনাদের যে আমি পেজ দিছি পিডিএফ, এটার 9 ধারা পাইছেন? এই যে তবে শর্ত থাকে যে, এখান থেকে দেখেন, পাইছেন? তবে শর্ত থাকে যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে। একটু বুঝেন, আমি 50,000 টাকা পাবো ফেরদৌসের কাছে, তাহলে আমি হলাম পাওনাদার নাকি? আর ফেরদৌস হলো দেনাদার। দেনাদার না? যে পাবে সে হলো পাওনাদার, আর যে দেবে সে হলো দেনাদার। এখন সনি খান 50,000 টাকা পাবে ফেরদৌসের কাছে। এখন নরমালি অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ শুরু হয় কখন? যখন অস্বীকার করবে তার থেকে কত বছর পর? 3 বছরের মধ্যে নাকি? এখন আমি ফেরদৌসের কাছে টাকা পেলেও আমার যে জমি দেখাশোনা করে ফেরদৌস, মানে আমি ফেরদৌসের কাছে টাকা পাই, আবার আমার সম্পত্তি বা দেখাশোনার দায়িত্ব করে কে? দায়িত্ব পালন করে কে? ফেরদৌস। তাহলে যতদিন পর্যন্ত, এই যে দেখেন, সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত দেনাদারের উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। মানে যতদিন ফেরদৌস আমার সম্পত্তি দেখাশোনা করতেছে ততদিন ফেরদৌসের বিরুদ্ধে আমার তামাদি মেয়াদ শুরু হবে না। ফেরদৌস যখন আমার সম্পত্তি আর দেখাশোনা করে না, তখন তার বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। বুঝেন কিনা? একটা উদাহরণ করি দেখেন। যেমন ডিপজলের থেকে মিশা 1 বিঘা ধানের জমি বর্গানায়, মালিককে ডিপজল, বর্গা নিছে কে? মিশা। কয় বিঘা? 1 বিঘা। মিশা প্রতি বছর ডিপজলকে 10,000 করে টাকা দিবে। প্রতি বছর বলছে প্রতি 1 বিঘা বর্গা করে টাকা দিব কত? 10,000। মিশা যদি ডিপজলকে ঠিক মতো বর্গাকৃত জমির টাকা পরিশোধ না করে, তবে ডিপজল মিশার বিরুদ্ধে 3 বছরের মধ্যে অর্থ আদায়ের মামলা দায়ের করতে পারবে। ধরেন 1 বছর করলো, 10,000 দেয় নাই, তাহলে ওর বিরুদ্ধে আমরা মামলা করার তামাদি মেয়াদ কত? 3 বছর। কিন্তু সে তো এখন আমার জমি বর্গাই করতেছে, 10,000 পাই। যতদিন পর্যন্ত ওর বর্গা আমার টোটালি ও করা না ছাড়তেছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। এই যে দেখেন, যতদিন পর্যন্ত মিশা উক্ত জমি বর্গা করবে ততদিন পর্যন্ত ডিপজলের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। বুঝেন নাই বোধহয়? আমি যার কাছে টাকা পাই সে আবার আমার সম্পত্তি দেখাশোনা করে। যতদিন পর্যন্ত আমার সম্পত্তি দেখাশোনা করে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। সে যখন আমার সম্পত্তি দেখাশোনার দায়িত্বে আর নাই, তখন থেকে তার বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই কত ধারা? 9 ধারা। এখন 9 ধারায় সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এটা সবাই জানে, কিন্তু এই ব্যাখ্যাটা কোনো বইতে নাই। মূল আইনে আছে কিন্তু বইতে সাধারণত আমরা পড়ি না, বাট আপনাদের আসতে পারে, মনে রাখেন। 10 ধারা দেখেন, 10 ধারা। সময় কম, কার্যকরী পড়া পড়তে হবে, আবার শেষ করতে হবে। 10 ধারা দেখেন, প্রকাশ্য ওসি বা তার প্রতিনিধির বিরুদ্ধে মকদ্দমা। প্রকাশ্য ওসি বলতেন, সংক্ষেপে বলে নি। ধরেন ট্রাস্ট গঠন করে, কখন? ওই ট্রাস্টের নাম শুনছেন না? জিয়া অরফানেজ ট্রাস্ট, অমুক ট্রাস্ট, এই যে আমাদের বাসার কাছে যে রুকনউদ্দিন ট্রাস্ট, বিভিন্ন ট্রাস্ট আছে। মানুষ জনকল্যাণের কাজে বা বিভিন্ন কাজে ট্রাস্ট গঠন করে। এখন আপনি আপনার সকল সহায় সম্পত্তি একটা ট্রাস্ট গঠন করে দিয়ে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন অমুকরে, যে যতদিন তুমি ট্রাস্টি হিসেবে থাকবা এই সম্পত্তি জনকল্যাণে ব্যয় করবা, আমার ছেলে মেয়েরে 20% দেবার, 80% জনকল্যাণে ব্যয় করবা। এখন যারে ট্রাস্টি হিসেবে দায়িত্ব দিয়ে গেছে সে টাকা পয়সা আত্মসাৎ করে, দেখা গেল 50% দেয় আর 50% নিজে নেয়, তাহলে সে ট্রাস্ট হিসেবে সে দায়িত্ব অবহেলা বা ভঙ্গ করতেছে না ভাই। এখন তার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ নাই, মানে তার বিরুদ্ধে আজীবন মামলা করা যাবে। আমরা তো জানি যে দেওয়ানি মামলা দায়ের একটা তামাদি মেয়াদ আছে না, এত বছর, কিন্তু ট্রাস্টের বিরুদ্ধে, ট্রাস্টির বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ নাই, 200 বছর পরেও করা যাবে।
এটাই বলছে তামাদি আইনের কত ধারা? 10 ধারা। এই যে দেখেন, কোন সুনির্দিষ্ট উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন মৌখিক বা লিখিতভাবে, মৌখিক বা লিখিতভাবে ব্যক্ত করে যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয় এবং এরূপ ট্রাস্টের দায়িত্ব যদি কোনো ট্রাস্টির উপর ন্যস্ত করা হয় এবং উক্ত ট্রাস্টি যদি কোনো দুর্নীতি করে, ট্রাস্টি যদি কি করে? দুর্নীতি করে, তবে তার বিরুদ্ধে মকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কখনো কি হবে না? উত্তীর্ণ হবে না। 10 ধারার বিধান আন্ডারলাইন করবেন, প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ট্রাস্ট? প্রকাশ্য বা এক্সপ্রেস। কোনটা পান নাই? এই কলিপাল ওটা একটু মানে একটু ধাক্কা দিয়ে ই করে দেন। তাহলে 10 ধারার যে বিধান ট্রাস্টের ক্ষেত্রে, কোন ট্রাস্ট? এক্সপ্রেস ট্রাস্ট। ট্রাস্ট কিভাবে সৃষ্টি হয়েছে? মৌখিক না লিখিত? মৌখিক বা লিখিত। তার বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি মেয়াদ আছে? যদি সে দুর্নীতি করে তার বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি মেয়াদ নাই। যারা এতটুকু বুঝেন না তারা জাস্ট কম বুঝেন, মনে রাখবেন ট্রাস্ট আছে কত ধারায়? 10 ধারা। কি ট্রাস্ট? এক্সপ্রেস ট্রাস্ট। কিভাবে গঠিত হয়েছে? মৌখিক বা লিখিত। তার বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ আছে? না, নাই। কথা ক্লিয়ার? দেখেন, এই ধারার উদ্দেশ্যে আন্ডারলাইন করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। যদি কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করে দেয়, মুসলিমরা দান করে না যে আমি মাদ্রাসা মসজিদের জন্য দিলাম, হিন্দুরা মন্দিরের জন্য দিল, বা বৌদ্ধরা জনকল্যাণমূলক কাজে দিলে এটা ট্রাস্ট হিসেবে গণ্য হবে। বুঝছেন? তাহলে যদি পরীক্ষা আসে যে কোন কোন ধর্ম কোন সম্পত্তি দান করলে ট্রাস্ট হিসেবে গণ্য হবে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ। প্রশ্ন এত কঠিন হবে না, বাট তারপরেও মনে রাখেন, হিমুর বউ মনে রাখবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। আচ্ছা, আমরা চলে আসি ধারা 11। বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্ট। শুধু এই টাইটেল থেকেই প্রশ্ন আসতে পারে যে বৈদেশিক চুক্তি সংক্রান্ত মামলা আছে তামাদি আইনের কত ধারায়? কত ধারায়? 11 ধারায়। সুটস অন ফরেন কন্ট্রাক্ট। একটু শুনেন, যে কোনো জিনিস পড়ার আগে আমি কিন্তু আগে মূল ভাবটা বলে নিই। সুটস অন ফরেন কন্ট্রাক্ট মানে আপনি চুক্তি পৃথিবীর যে দেশেই করেন না কেন, যদি মামলা করেন বাংলাদেশি আদালতে, তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। ধরেন আশরাফুল আর ফেরদৌস, ওনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, ওনারা চুক্তি করছে উগান্ডায়, কিন্তু মামলা যদি বাংলাদেশি আদালতে এসে করে, কোন দেশের তামাদি আইন প্রযোজ্য হবে? এটা বলে লেক্স ফরি, লজ অফ এ ফোরাম। মানে ফোরাম মানে হলো কোর্ট, যে জায়গায় বিচার থাকবেন সেই জায়গার তামাদি আইন প্রযোজ্য হবে। এই যে দেখেন, কোন চুক্তি বিদেশে সম্পাদিত হলেও যদি উক্ত চুক্তি সম্পর্কিত মামলা বাংলাদেশে দায়ের করতে হয় তবে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। 11 ধারায় লেক্স ফরি বা লজ অফ এ ফোরাম, যে আদালতে মামলা হবে সেই দেশের আইন প্রযোজ্য হবে, নীতিটি প্রতিফলিত হয়েছে। তো যদি আপনাকে বলে যে বৈদেশিক চুক্তির মামলা কত ধারা? 11 ধারা। লেক্স ফরি নীতি কত ধারা? 11 ধারা। যে দেশেই চুক্তি করুক না কেন, মামলা যদি বাংলাদেশে করে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য। কত ধারা? 11। বুঝছেন? তাহলে বৈধ অপরগতা 6, একাধিক বাদীর ক্ষেত্রে 7, বিশেষ ব্যতিক্রম 8, সময়ের অবিরাম চলন 9, এক্সপ্রেস ট্রাস্ট 10, আর লেক্স ফরি বা বিদেশি চুক্তির উপর মামলা কত? 11। তেরো আমরা একটু পরে পড়তেছি, আগে 12 পড়ে আসি। আসেন। আর এই জায়গায় প্রচুর প্রশ্ন আছে, এই প্রশ্ন সব পড়বেন, কোনোটা না বুঝলে আমারে জানাইতে হবে, বাসায় বসে পড়বেন। আমাদের এই জায়গায় এখন আর এত প্রশ্ন পড়ার সময় নাই। আর প্রশ্নগুলা সবচেয়ে ভালো হয় যদি কেউ না বুঝেন সাথে সাথে আমারে ওই হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবেন যে স্যার এই জায়গা বুঝি নাই, তাহলে আমি যাতে আপনারে ভয়েস দিতে পারি। আর এই ক্লাসে প্রশ্ন করলে অযথা সময় ব্যয় হবে। এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। আসেন, তামাদির মেয়াদ গণনা, কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন ধারা 12 থেকে 25।
তামাদি মেয়াদ গণনা সম্পর্কিত বিধান তামাদি আইনের ৩য় অংশের ১২ থেকে ২৫ ধারা পর্যন্ত আলোচনা করছে। এই জায়গা ১২ থেকে ১৫ আছে, কেটে দিয়ে ২৫ লেখেন। যাদের বইতে ১৫ আছে ২৫ লেখেন। প্রথমত এইভাবে প্রশ্ন আসবে, কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন ১২ থেকে কত ২৫। আমি আপনাদের আবার বলি শুনেন, আমার মডেল টেস্টের প্রশ্ন, ক্লাস টেস্টের প্রশ্ন যত পেস হোক ৩০ পান ৩৫ পান এটা বিষয় না। আপনি জাস্ট একটা বই পরীক্ষার আগ পর্যন্ত পড়বেন, সেই বইটা কি আইন পাঠ, আর কিছু আপনার পড়া লাগবে না, আল্লাহর রহমতে পাস করবেন। ঠিক আছে? তো আসেন, আর যারা আইন পাঠ পুরনো ভার্সন আছে পুরনো ভার্সনই থাক, এই মুহূর্তে আর নতুন বইয়ের দরকার নাই। ধারা ১২তে আসেন। আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া, আন্ডারলাইন করেন টাইটেল। আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া, ইংরেজি টাইটেলটা মনে রাখতে হবে, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস। 3টে স্টার দেন, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস। আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম কন্ডোনেশন অফ ডিলে বা কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি, এক্সটেনশন অফ টাইম ইন সার্টেন পিরিয়ড, 5 ধারা মনে আছে? 5 ধারায় কিন্তু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। তাহলে মূল মামলায় বিলম্ব মওকুফের একটা বিধান আছে, আমরা পড়ছিলাম 6 ধারা। ওই যে পাগল উন্মাদ যদি থাকেন, তাহলে মূল মামলায় আরেকটা বিলম্ব মওকুফের বিধান আছে 12 ধারা। কত ধারা? 12 ধারা। 12 ধারা হলো, শুনেন, 12 ধারাটা এরকম যে আপনার সই মোহরকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগছে, মামলার আপিল করবেন, তা আপিল করতে হলে আগে আদালতের রায়ের নকল লাগে না? এখন নকল তো চাইলে সাথে সাথে পাওয়া যায় না। ধরেন মৃত্যুদণ্ডের আপিলের তামাদি মেয়াদ 7 দিন, এখন নকল তুলতে লেগে গেছে 1 মাস, তাহলে কি আমার তামাদি মেয়াদ শেষ? না, ওই নকল তোলার পর থেকে 7 দিন কাউন্ট হবে। তাহলে আমার নকল তুলতে যে সময় লাগবে এই সময়টা বাদ দেওয়া বাধ্য। বুঝছেন? একটু পড়ি দেখেন। 12তে সাবসেকশন হচ্ছে 4টা। প্রথমটা দেখেন, কোন মামলা বললেন, আপিল বললেন বা দরখাস্তর জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে যেদিন থেকে উক্ত মেয়াদ গোল দিবেন আরম্ভ হবে সেই দিনটি বাদ দিতে হবে। আরম্ভ হবে সব উক্ত গোল দেন, আরম্ভ হবে। এক কথায় মনে রাখতে হবে, আপনি মামলা করবেন, আপিল করবেন, দরখাস্ত করবেন, যেদিন তামাদি মেয়াদ শুরু হবে ওই দিন বাদ দিয়ে গণনা করতে হবে। আজকে যদি আপনার বেদখল করে তাহলে তামাদি মেয়াদ গণনা করবেন কবে থেকে? আজকের দিন বাদ দিয়া। 12 কত? 1। আজকে যদি রায় দেয় আপিলের তামাদি মেয়াদ 7 দিন, তাহলে আমি তামাদি মেয়াদ গণনা করব কবে থেকে? আগামীকাল থেকে। 12-2 দেখেন, আপিল, আন্ডারলাইন করবেন, আপিলের অনুমতির দরখাস্ত বা রায় রিভিউয়ের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে যেদিন উক্ত রায় গোলদেন ঘোষণা করা হয়েছে সেই দিনটি। তাহলে যেদিন রায় ঘোষণা করছে সেদিন বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। এবং যে ডিক্রি আদেশ, আন্ডারলাইন করেন, যে ডিক্রি আদেশ বা দণ্ডাদেশ, দণ্ডাদেশ গোলদেন, যে ডিক্রি আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে তার গোল দিবেন নকল সইমোহরি গ্রহণ করতে যে সময় ব্যয় হয় তা বাদ দিতে হবে। শুনেন, মামলা যেদিন করবেন, যেদিন আরম্ভ হবে সেই দিন বাদ দিতে হবে 12-1। যেদিন রায় ঘোষণা করবে সেই দিন বাদ দিতে হবে 12-2। আর ডিক্রি বা দণ্ডাদেশের নকল, সইমোহরকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেই সময় বাদ দিতে হবে। এটাও কত? 12-2। ডিক্রির নকল আর দণ্ডাদেশের নকল কত? 12-2। ডিক্রির নকল অথবা দণ্ডাদেশের নকল। 12-3 আসেন। যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় সেক্ষেত্রে যে রায়ের উপর গোল দেন, রায়ের উপর, রায়ের উপর শব্দটা গোল দেন, রায়ের উপর ডিক্রি প্রতিষ্ঠিত সেই গোল দিবেন রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হয় তা বাদ দিতে হবে।
আমাদের অনেকের কাছে 12 উপধারা 2 আর 12 উপধারা 3 একই রকম লাগে, বাট অ্যাকচুয়ালি এক না। 12 উপধারা 2 এ বলছে ডিক্রির নকল অথবা দণ্ডাদেশের নকল, আর 12 উপধারা 3 এ বলছে রায়ের নকল। রায় আর ডিক্রি কিন্তু এক না, আগে দেয় রায় পরে দেয় কি ডিক্রি। তাহলে ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ যাবে 12-2, আর রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ যাবে কত 12-3। বুঝেন কিনা? যেদিন মেয়াদ আরম্ভ হবে সেই দিন বাদ যাবে 12-1, রায় ঘোষণা করছে সেই দিন বাদ যাবে 12-2, ডিক্রির নকল দণ্ডাদেশের নকল সংগ্রহ করতে যে সময় বাদ যাবে, মানে সমীকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগবে বাদ যাবে 12-2, আর রায়ের নকল তুলতে যে সময় লাগবে সেটা বাদ যাবে কত 12-3। তাহলে ডিক্রির নকল বললে 12-2, দণ্ডাদেশের নকল বললে 12-2, রায়ের নকল বললে 12-3। 12-4 দেখেন, কোন রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে, রোয়েদাদ উত্তোলন করতে। রোয়েদাদ গোল্ডেন, রোয়েদাদ মানে হলো অ্যাওয়ার্ড, পুরস্কার না, এটা হলো সালিসিতে যে দণ্ড দেয় বা যে রায় দেয় সেটারে বলে রোয়েদাদ। আরবিট্রেশন পড়ছি দেওয়ানি কার্যবিধির কোথায় বলেন? আরবিট্রেশন পড়ছি দেওয়ানি কার্যবিধির 89 খতে 89B। আরবিট্রেশনে যে সিদ্ধান্ত দেয় সেটারে কি বলে? অ্যাওয়ার্ড। সো অ্যাওয়ার্ডের বিরুদ্ধে আপনি আপিল টাপিল করবেন, তাহলে অ্যাওয়ার্ডের কপি লাগবে। তাহলে অ্যাওয়ার্ডের কপি সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ যাবে। এটা 12 কত 4। আমার সময় কম, আমি টেকনিক্যালি মনে রাখবো যেদিন মূল মামলা আপিল বা দিন আরম্ভ হবে এই দিন বাদ যাবে 12-1। রায় ঘোষণার দিন ডিক্রির নকল বা দণ্ডাদেশের নকল 12-2, রায়ের নকল 12-3, রোয়েদাদের নকল 12-4। ঠিক আছে? আহসান হাবিব সাহেব বোধহয় জানে না আজকে নাকি? আমার তো মেসেঞ্জারে জানাই দিছিলাম, আমি তো আসলে জানি না। ওনার একটা ফোন দেন তো, মানে জানে কিনা। এখন দেখেন, হ্যাঁ জুনাইরা চৌধুরী বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন জুনাইরা বলেন। আসসালামু আলাইকুম স্যার, তাহলে 12 মূল মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য? হ্যাঁ অবশ্যই মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য 12-1। ও যেদিন মামলা দায়ের করা হবে সেদিন? হ্যাঁ 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 সেদিন 12-1 থেকে হচ্ছে 12-1 বলছে যে যেদিন মামলা আপিল বা আবেদন, এই যে অপশন স্ক্রিনে আছে দেখেন, এই যে 12-1 মকদ্দমা আপিল বা আবেদন, আর অন্যান্য সবগুলো হলো আপিল টাপিল এইগুলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এই জায়গাতে লেখা টাকা আছে এগুলো আর পড়বো না, আপনি এই যে যেভাবে আমি যা বুঝাইলাম একটু মনে রাখলেই হবে। বুঝছেন? তাহলে আমার মুখে মুখে বলেন মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য শুধু 12-1, আর অন্যান্য সবকিছু আপিল, রিভিউ, রিভিশন, রোয়েদাদ এগুলো হলো 12-2-3-4। 12-2-3-4 এর মধ্যে রায় ঘোষণা করছে 12-2, দিন আরম্ভ হয়েছে 12-1, ডিক্রির নকল 12-2, রায়ের নকল 12-3, রোয়েদাদের নকল 12-4। ক্লিয়ার? সংক্ষেপে মনে রাখতে আসেন, সংক্ষেপে মনে রাখুন। রায় প্রকাশ মানে ঘোষণা 12-2, রায় ঘোষণা হলো 12-2 আর রায়ের নকল হলো 12-3। সংক্ষেপে মনে রাখুন, দেখেন যেদিন থেকে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হয় সেই দিন হলো 12-1, রায় ঘোষণার তারিখ 12-2, ডিক্রি শাস্তি বা আদেশের নকল প্রাপ্তির প্রয়োজনীয় ব্যয়িত সময় 12-2, ডিক্রির রায়ের নকল হইলে 12-3, আর রোয়েদাদের নকল কত 12-4। এতক্ষণ যা বললাম এতটুকুর মধ্যে জেনে রাখা ভালো। দেখেন 12-2, 12-3, 12-4 মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য না। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য 12-1,
আর 12 ধারায় উল্লেখিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে আদালত বাধ্য, বলতেন বাধ্য। 12 ধারায় তামাদি মেয়াদ বাদ দিতে আদালত বাধ্য, 6তেও বাধ্য, 12তেও বাধ্য, কিন্তু 5-এ ছিল কি বিবেচনামূলক। কিন্তু 5 তো আবার মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কিন্তু 6 বলেন আর 12 বলেন এই দুইটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই ক্ষেত্রে বাদ দিতে বাধ্য। বিগত বছরের প্রশ্ন দেখেন, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং। এক্সক্লুশন শব্দের অর্থ বাদ দেওয়া, অফ টাইম মানে সময় বাদ দেওয়া, ইন লিগ্যাল প্রসিডিংস মানে আইনগত কার্যক্রমের সময় বাদ দেওয়া। কত ধারা? 12 ধারা। 2 নম্বর দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্টের কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে? কোন ধারা? 12 ধারা। বুঝছেন? 12 ধারায় বাদ দেওয়া কি বাধ্যতামূলক। 4 নম্বর প্রশ্নটা দেখেন, কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে? এটা একটা দারুণ প্রশ্ন। বলতেছে যে কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে। নরমালি আমরা পড়ি বাদ দেওয়া, এই জায়গা বলছে কি যোগ হওয়া। যোগ হবে বলতে বোঝানো হচ্ছে ওই সময়টা কাউন্ট করা হবে। রায়ের নকল সংগ্রহ, রায়ের এই জায়গায় এই যে যতগুলো আছে আইনজীবী নিয়োগে যদি বিলম্ব হয় বাদ দিবে? দিবে না। হাজত বাসে হলে বাদ দিবে? দিবে না। অসুস্থতা হলে এগুলো বিবেচনামূলক, কিন্তু রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগছে এটা তো বাদ দিতে আদালত কি বাধ্য। কত ধারা? 12 ধারা। নাইম গাজী, আপনি একটু নেন, নাইম গাজী দেন। জি স্যার। নাইম গাজী 12 আর 6 এই দুটার একটু এক কথায় পার্থক্য বলেন তো, আপনি কি বুঝছেন? আচ্ছা, 12 ধারাটা হচ্ছে এই 12 আর 6 দুটাই মানতে বাধ্য। হ্যাঁ, এক আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার 12 ধারায় ওই যে রায় ডিগ্রি এগুলো তুলতে যে সময় যাবে নকল, সেগুলো বাদ দিতে হবে সেই সময়টা গণনা থেকে, তামাদি গণনা থেকে। আর 6 আর 6 হচ্ছে স্যার ওই 6 বলা হচ্ছে স্যার যে বৈধ অপরাগতা। স্যার বৈধ অপরাগতা, যখন সে মানে ছিল অপরাগত ছিল, তখন সে যখন বই হবে সাবাল্যক হবে তখন থেকে 3 বছর সময় পাবে। জি, বৈধ অপরাগতার ক্ষেত্রে 6 ধারা। 6 ধারা। আর রায়ের নকল, ডিক্রির নকল, যেদিন রায় ঘোষণা করছে মামলা আরম্ভ হবে, এইগুলোর ক্ষেত্রে কত? 12 ধারা। 6 ধারা শুধু বাদীর ক্ষেত্রে, 12 ধারা বাদী বিবাদী উভয়। 6 ধারায় বাধ্যতামূলক, 12 ধারায় বাধ্যতামূলক। সেলফ প্র্যাকটিসের 2 দেখেন, 2 নম্বর প্রশ্নটা বিবিআই। তামাদি মেয়াদ গণনা, কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন 12 থেকে কত? 25 বিবিআই। এই জায়গায় অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলবেন। আমরা চলে আসি 13 ধারায়। তেরো ধারা যদি একেবারে ছোট্ট করে পড়তে চান তাহলে চলে আসেন আমাদের ওই আগে ওই নোটে আসি, ওই যে নোট দিছি না, নোটে আসেন। আগে 13 ধারা আমার মুখে শুনেন। 13 ধারা হলো আপনি বাদী, আপনার আমরা তো নরমালি জানি যে মামলার কারণ যখন উদ্ভব হয়ে গেছে তখন কি কোনো কারণে কি ওই ওই তামাদি মেয়াদের স্থগিত থাকবে? থাকবে না। কারণ উদ্ভব মানে হলো যখন শুরু হয়ে গেছে, আমারে বেদখল করছে বা আমি একজনের কাছে টাকা পাই, কারণ উদ্ভব হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে কারণ উদ্ভব হয়ে। এখন আমি যদি পাগল হই আর থামবে? আমি যদি উন্মাদ হই আর ওই তামাদি মেয়াদ থামবে? থামবে না। কিন্তু 13 ধারা বলতেছে এই যিনি বাদী তার মামলার কারণ উদ্ভব হওয়ার পরে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে, স্থগিত থাকবে। ধরেন আমি একজনের কাছে টাকা পাবো, সে থাকে ইংল্যান্ডে, এখন সে ইংল্যান্ড থেকে বললো যে তোমার টাকা আমি আর দিতে পারবো না, তাহলে যখন এই ফোনে বললো তখন থেকে আমার মামলা করতে হবে 3 বছরের মধ্যে। কিন্তু সে ধরেন আসছে বিদেশ থেকে আসছে 6 বছর পর এবং এর মধ্যে আমি কোনো মামলা করি নাই,
তাহলে আমি যার বিরুদ্ধে মামলা করব সে থাকে কোথায়? বিদেশে। তাহলে আমি আবেদন মামলায় লিখতে পারি যে এতদিন সে বিদেশে ছিল, এই কারণে তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে? বাদ যাবে। সে দেশে আসার পর এতদিনের মধ্যে আমি মামলা করছি। তাহলে 13 ধারার মূল কথা হলো যে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে যতদিন বিদেশে থাকবে ওই তামাদি মেয়াদ গণনাটা বাদীর মামলা করার সময় কি যাবে? বাদ যাবে। তবে বাদী এই সুবিধা নিতেও পারে, নাও পারে। এখন বিবাদী দেশে এসে যদি বলে যে ওনার আমি বিদেশে তো প্রায় যাতায়াত করি, আমি তো স্থায়ীভাবে বিদেশে থাকি না, আমি অমুক তারিখে বাংলাদেশে আসছি, এই যে প্রমাণ, এই প্রমাণ, যদি সে যাতায়াতের উপর থাকে তাহলে কিন্তু বাদী আবার ধরা খেয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে 13 ধারার সুবিধা বাদী নেবে, কিন্তু বাদীকেই বুঝতে হবে যে আমি কি এই সুবিধা নেব কি নেব না। তাহলে 13 ধারা বিদেশে থাকে কে? বিবাদী। সুবিধা পাই কে? বাদী। এই হলো 13 ধারা। এই যে একটু পড়ি দেখেন। হ্যাঁ দেখেন, বিবাদী যদি বিদেশে থাকে তবে হবে, তবে কবে হয়ে গেছে, তবে বাদীর মকদ্দমা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে। উচ্চ আদালতের নজির অনুযায়ী বিবাদী বিদেশ হতে ফেরত আসার সময় পর্যন্ত বাদী অপেক্ষা করতে বাধ্য নন, কিন্তু বাদী যদি অপেক্ষা করতে ইচ্ছুক হন তবে ঝুঁকি নিতে পারেন। মানে হলো বাদী যদি মন চায় যে ও তো বিদেশে থাকার যে জায়গা থাকে আমি মামলা করব, উনি করতে পারে। আবার ইচ্ছা করলে উনি সুবিধাও নিতে পারে। ওই যে নাবালক মামলা করতে পারে, আবার 6 ধারার সুবিধাও নিতে পারে। নাবালক যদি মামলা করে কিসের মাধ্যমে করবে? নেক্সট ফ্রেন্ড আমার দেওয়ানি কার্যবিধির কত আদেশ? 35 আদেশ। 33 আদেশে তো প্রপার। বন্ধক রিলেটেড মামলা কত আদেশ বলেন? বন্ধক রিলেটেড মামলা আছে 34। 35 আদেশে কি আছে? ইন্টারপ্লিডার সুট। ইন্টারপ্লিডার সুট। এই রকিবুল সাহেব বলেন তো, আপনি তো দেওয়ানি কার্যবিধি পড়ছেন, বলেন 22 আদেশে কি আছে? আখিনুর 22 আদেশে কি আছে? মিলন সাহেব তাহমিনা বলেন 22 আদেশে কি আছে? টাইটেল তামাদি। অনলাইনে কেউ পারলে টাইটেল লেখেন, নিচে লেখেন, চ্যাটিং বক্সে লেখেন, অনলাইনে পারলে বলেন। বিবাহ, হ্যাঁ আসছেন তোর আয় আয়, ওই যে সে আয়ের উদর। বিবাহ, দেউলিয়াত্ব, এইগুলার মামলার কোনো প্রভাব বিস্তার করবে কিনা, এটা আছে 22 আদেশে। ধন্যবাদ। দেখেন তো আমরা 13 ধারাটা একটু এখানে একটু দেখি। দেখেন, আচ্ছা ওই যে 13 ধারা ওই জায়গায় যা পড়ছি তাই। 13 ধারা জাস্ট লেখেন 9 ধারার ব্যতিক্রম। ওই জায়গা ওই নোটটাই লিখলে হবে। 13 ধারা কত ধারার ব্যতিক্রম? 9 ধারার ব্যতিক্রম। নয় ধারার ব্যতিক্রম কেন? কারণ জানেন 9 ধারা বলছে যে একবার আরম্ভ হলে চলতে থাকবে, কিন্তু 13 ধারায় বলছে যে আরম্ভ হওয়ার পরও থামতে পারে যদি বিবাদী বিদেশে থাকে। এবং এটা শুধু মূল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, আপিল টাপিল এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। 13 ধারা শুধু কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা। 13 ধারার সুবিধা পাচ্ছে কে? আসামিরি এনে ফেললেন ফেরদৌস। জড়াই যাচ্ছে? জড়ানোর কিছু নাই, আপনারা নার্ভাস হয়ে যাচ্ছেন। শুনেন, আবার আমি মনে করাই দিই। 2 ধারায় পড়ছিলাম সংজ্ঞা, সংজ্ঞার ভিতরে 2-এর 5-এ পড়ছিলাম সুখাধিকার, মনে আছে? 2-এর 7-এ পড়ছিলাম কি? গুড ফেইথ। আর 2-এর 10-এ পড়ছিলাম সুটের সংজ্ঞা, নাকি? 3-এ পড়ছিলাম নির্দিষ্ট সময়ের পর মামলা আপিল এগুলা করলে খারিজ। 4-এ পড়ছিলাম যেদিন মামলা আপিল করব সেই দিন যদি ছুটির দিন হয় তাহলে পরবর্তী সেই দিন মামলা করা যাবে, তবে বিচারক ছুটি থাকলে আপনি 4-এর সুবিধা পাবেন না, বা অসুস্থ হইলে মারা গেলেও 4-এর সুবিধা পাবেন না।
5-এ পড়ছিলাম বিলম্ব মওকুফ, কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 6-এ পড়ছিলাম বৈধ অপরগতা, কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। না বলকত্ব, উন্মাদ, জড়বদ্ধ। শুধু সুযোগ পাবে বাদী আর ডিক্রিদার, বাদী আর ডিক্রিদার। একাধিক বাদীর ক্ষেত্রে বৈধ অপরগতা 7, বিশেষ ব্যতিক্রম 8, সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। অগ্রকর মামলা ক্ষেত্রে প্রযোজ্য না। সময়ের অবিরাম চলক 9, ট্রাস্টির বিরুদ্ধে মামলার কোনো তামাদি মেয়াদ নাই 10, বৈদেশিক চুক্তির উপর মামলা 11, লেক্স ফরি কত? 11। কতিপয় ক্ষেত্রে সময় বাদ দিবেন আর কি, ওই যে বাদ দিতে বাধ্য, ওই যে নকল টকল এগুলা কত? 12। কয়টা ক্ষেত্র? 4টা। আর বিবাদী বিদেশে থাকলে ততদিন বাদ যাবে মূল মামলার ক্ষেত্রে কত? 13। আমরা একটু 2 মিনিটের বিরতি, তারপর 14 ধারা শুরু করব। তামাদি আইনের 14 ধারা, তামাদি আইনের যতগুলো ধারা গুরুত্বপূর্ণ তার মধ্যে 5 এবং 14 অন্যতম। 5, 12, 14। আজকে যেটা দিচ্ছেন না ওইটা দেন আমি দেওয়ানি। 5, 12, 14 দেখেন। 14 নাম্বারটা দেখে, 14 ধারা হলো, টাইটেলটা পড়ি। এখতিয়ারবিহীন আদালতে, গোল দেন, একটা গোল দিবেন। এখতিয়ারবিহীন আদালতে গোল দিবেন সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দেওয়া। এখানে গোল দিবেন এখতিয়ারবিহীন আদালতে একটা, সৎ উদ্দেশ্যে একটা। দিছেন? ইংরেজি টাইটেলটা হলো এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। একটু বুঝতে হবে। আমরা একটু চলে যাই দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধিতে আছে যে আপনি যখন এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করবেন, আরজি দাখিল করবেন, আপনার আরজি দিবে ফেরত। মনে আছে কিনা? ধরেন আপনি 16 লাখ টাকার মামলা করছেন সিভিল জজের কাছে, 16 লাখ টাকার মামলা করার কথা সিনিয়র সিভিল জজের কাছে, তাহলে উনি আরজি কি দিবে? ফেরত দিবে। বা একটা মামলা করার কথা ঢাকা সিভিল জজ 1-এর কাছে করে ফেলছেন ঢাকা সিভিল জজ 2-এর কাছে, তখন উনি আরজি কি দিবে? ফেরত দিবে। তো আরজি ফেরত যখন দিল, দেখা গেল এখন আরজি ফেরতের একটা বিষয় হলো আরজি সাথে সাথেও ফেরত দিতে পারে, যে কোনো পর্যায়ে বহুত দিন পরে যেও ফেরত দিতে পারে। দেখা গেল যে উনি ওই মামলাটা সাক্ষ্য গ্রহণ হচ্ছে এই পর্যায়ে আরজি ফেরত দিছে, কারণ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যে জানা গেল যে এই মামলার মূল্যমান হলো 20 লাখ টাকা, কিন্তু মামলা চলমান আছে সিভিল জাজ কোর্টে। এতদিন সিভিল জাজ কোর্টে উনি সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ সবকিছু করে চলমান আছে, ওই মুহূর্তে গিয়ে আরজি কি দিছে? ফেরত দিছে। এখন এই জায়গা তো বাদীর কোনো ত্রুটি নাই, কারণ বাদী তো সৎ উদ্দেশ্যে এই মামলাটা করছে। আদালতেরও ত্রুটি নাই, আদালত তো বিচার করছে, পরে এসে বুঝতে পারছে। এখন আরজি ফেরত দিলে ওই মামলা আবার যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে গিয়ে কি করতে হয়? দায়ের করতে হয়। এখন আমি যখন দায়ের করব, দেখা গেলো আমার আর তামাদি মেয়াদ নাই, কারণ আমার সব তামাদি মেয়াদ খেয়ে গেছে কোথায়? প্রথম আদালতে। প্রথম আদালতে এতদিন ছিল, আমার আর এই মামলা করার ক্ষেত্রে এখন আর তামাদি মেয়াদ নাই। তাহলে এই ক্ষেত্রে আমি দ্বিতীয় আদালতে গিয়ে দরখাস্ত দিব তামাদি আইনের 14 ধারায়, যে আমি আমার প্রথমে মামলা করছিলাম অমুক আদালতে, ওইটা ছিল এখতিয়ারবিহীন আদালতে, এবং আমি মামলাটা করছিলাম কি উদ্দেশ্যে? সৎ উদ্দেশ্যে। সো ওই আদালতে যে সময় ব্যয় হয়েছে, ওই আদালতে যে সময় ব্যয় হচ্ছে সেই সময়টা বাদ দিতে দ্বিতীয় আদালত বাধ্য। এবং ধরে নেওয়া হবে প্রথম আরজিটা যখন দাখিল করছিলেন দ্বিতীয় আরজিটাও কি সেই সময়, আর এই যে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো এই সময়টা বাদ দেওয়া আদালতের জন্য কি বাধ্যতামূলক। তাহলে এই যে 5-14 ধারা, এই 14 ধারা হলো মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি বলেন? মূল মামলা। তাহলে মূল মামলায় বিলম্ব মওকুফ আমরা 6-এ পাইছি, আমরা 12-তে পাইছি, আমরা 13-তে আংশিক পাইছি, আর পেলাম কোথায়? 14-তে। বুঝেন কিনা? এবং 14-র কারণ কিন্তু একটা, এখতিয়ারবিহীন আদালতে মামলা করছে কি উদ্দেশ্যে? বুঝছেন? এখন
কথা হলো বোঝাই নিচ্ছি তারপরে পড়াবো, এই 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা জানলাম, কিন্তু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? উত্তর হলো প্রযোজ্য, আবার প্রযোজ্য না। যে আপিলগুলোর তামাদি মেয়াদ, যে আপিলগুলোর তামাদি মেয়াদ তামাদি আইনে আছে, সেইগুলোর ক্ষেত্রে কি প্রযোজ্য? সেইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। যে আপিলগুলোর তামাদি মেয়াদ তামাদি আইনে আছে, অর্থাৎ 150 থেকে 157, সেই আপিলগুলোর ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য না। যে আপিলগুলোর অর্থাৎ বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য, কিন্তু তামাদি আইনের আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। যারা বুঝতেছেন না তারা জাস্ট এতটুকু মনে রাখবেন, 14 ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। কোন আপিল? বিশেষ আইনের আপিল। এক কথা, কোন আপিল? বিশেষ আইনের আপিল। বিশেষ আইনের আপিল কেমনে বুঝবো? যে আপিলের মেয়াদ তামাদি আইনে নাই। সাফ কথা, বুঝছেন? নারী শিশুর মামলার আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, কিন্তু নারী শিশুর মামলার আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য। কারণ নারী শিশুর মামলার আপিলের মেয়াদ তামাদি আইনে নাই। বুঝেন কিনা? তাহলে সহজ কথা, 14 ধারা মানে বিলম্ব মুক্তির আবেদন করব কোন কারণে? ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করছি। 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না? আবার হ্যাঁ প্রযোজ্য। কোন আপিল? বিশেষ আইনের আপিল। বুঝছেন? এবার পড়িয়ে আসেন। তামাদি আইন 1908 এর 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতের সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। 14 1 ধারা প্রযোজ্য হবে, গোল দিবেন, মকদ্দমা তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে। আন্ডারলাইন পয়েন্ট। 14 1 প্রযোজ্য কিসের ক্ষেত্রে? মকদ্দমা। এবং 14 2 ধারা প্রযোজ্য হবে যে কোনো আবেদনের তামাদিদের ক্ষেত্রে। আবেদন, একটু মনোযোগ দিন, কষ্ট হবে অনেক, বুঝতে পারছি। নাইম গাজী মনোযোগ দেন। দেখেন 14 1 ধারায় বলা হয়েছে, in completing the period of limitation prescribed for গোল দেবেন any suit। any suit মানে কি? যে কোনো কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? সুট মানে কি মামলা? দেওয়ানি মামলা। অন্যদিকে 14 2 ধারায় বলা হয়েছে, in completing the period of limitation prescribed for গোল দেবেন any application। এনি কি? অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপিল পড়ে, বাট কোন আপিল? বিশেষ আইনের অধীন আপিল। যে সময় বাদ দিতে হবে দেখেন, এটা একটু পড়ি। 1 নাম্বার, যে সময় ধরে আন্ডারলাইন করেন পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি বিচারাধীন ছিল। প্রথম আদালতে যে সময়টা, সে মামলাটা কি ছিল? বিচারাধীন ছিল। অর্থাৎ এখতিয়ারবিহীন আদি প্রথম আদালতে যে সময়ের জন্য পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি বিচারাধীন বা দায়ের ছিল, সেই সময় বাদ দিতে হবে। তাতে যদি বিচারাধীন 5 বছর থাকে, 5 বছরও বাদ দিতে হবে। 2 নাম্বার দেখেন, এখতিয়ারবিহীন আদি আদালতের সিদ্ধান্ত বা উক্ত সিদ্ধান্ততে আপিল যদি দায়ের করে নিষ্পত্তি পর্যন্ত আপিল আদালতে ব্যয়িত সময় বাদ দিতে হবে। এটা একটু জটিল, বোঝা দরকার। ধরেন সিভিল জজের কাছে আমি মামলা করছি, প্রথমে সিভিল জজ ওই মামলায় বিচার করছে। বিচার করার পর আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছিলাম, আমার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দেয় নাই। আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে আপিলও করছি। কি করছি? আপিলও করছি। আপিল টাপিল সব করার পরে জানা গেল যে সিভিল জজের এই মামলা করার এখতিয়ার নাই। তখন এসে উনি ফেরত দিছে। তখন মূল আদালতে যে ব্যয়িত সময় তা তো বাদ যাবেই, আবার আপিল আদালতে ব্যয়িত সময় তাও বাদ যাবে। আমি যখন দ্বিতীয় আদালতে মামলা করতে যাব যে আমার আর্জি ফেরত দিয়েছে এত বছর পর, তাহলে এই 2 আদালতে যে সময় ব্যয় হয়েছে সব সময় বাদ দেওয়া দ্বিতীয় আদালতের জন্য কি বাধ্যতা হলো। এই যে দেখেন, যেদিন উক্ত মকদ্দমা বা আবেদন দায়ের করা হয়েছিল উক্ত দিন, এবং যেদিন উক্ত মকদ্দমা বা আবেদনের কার্যক্রম সমাপ্ত করা হয়েছিল সেই দিন। যেদিন দায়ের করছিল সেই দিনও বাদ দিবেন, যেদিন সমাপ্ত হয়েছিল সেই দিনও বাদ দিবেন। এখন এই জায়গায় শর্ত সমূহের ক্ষেত্রে একটু চলে আসি। শর্ত সমূহ: 1 নাম্বার, পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মকদ্দমার কার্যক্রম গোল দিবেন একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানি কার্যক্রম হতে হবে। 2 মামলার পক্ষকে 1, আগের মামলার পক্ষ সগীর, পরের মামলার পক্ষও কি সগীর, বিচার্য বিষয়ও কি 1। 2 নাম্বার, উভয় মকদ্দমার
কার্যধারায় মকদ্দমার কারণ বলতেন কজ অফ অ্যাকশন একই হইতে হবে। কজ অফ অ্যাকশন, কজ অফ অ্যাকশন মানে যে মামলা, আগেরটাও দখলের মামলা, এটাও দখলের মামলা, আগেরটাও টাকার মামলা, এটাও টাকার মামলা। 3 নম্বর দেখেন, বাদী পূর্ববর্তী মামলাটি কার্যক্রমটি যথাবিহিত যত্নের সাথে আন্ডারলাইন করেন উইথ ডিউ ডিলিগেন্স বিবিআই বলতেন, এবং সরল বিশ্বাসে গুড ফেইথ বলতেন। তাহলে যথাবিহিত যত্নের সাথে কি হবে? উইথ ডিউ ডিলিগেন্স আর সরল বিশ্বাসে। 14 ধারার 2টা উপাদান, যথাবিহিত যত্নের সাথে আর একটা কি? সরল বিশ্বাসে। গোল দিতে হবে, এই 2টা মনে রাখতে হবে, ইংরেজি টার্ম সহ, উইথ ডিউ ডিলিগেন্স এন্ড গুড ফেইথ। তারপরে দেখেন, আদালতের এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না। এবং আদালতের কি ছিল? এখতিয়ারগত ত্রুটি ছিল। আমি কি ইচ্ছা করে ওই জায়গা করছি মামলা? সরল বিশ্বাসে করছি, উইথ ডিউ ডিলিগেন্স এন্ড গুড ফেইথ। এবং আদালতের কি ছিল? ডিফেক্ট অফ জুরিসডিকশন, এখতিয়ারগত ত্রুটি ছিল। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, আমরা এতদিন ধরে জেনে আসছি যে 14 ধারায় আরজি ফেরত দেয় শুধুমাত্র বোধহয় এখতিয়ারবিহীন আদালতে দায়েরের জন্য। বিষয়টা সত্য না পুরোপুরি। এই যে দেখেন, আদালতের এখতিয়ারগত ত্রুটি বলতে বা অনুরূপ কারণ বলতে পক্ষগণের অপসংযোগ, আন্ডারলাইন করেন, মিস জয়েন্ডার অফ পার্টিস বা কারণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। সি ও লেখা, এ লেখেন, এদের ওরে এ করে দেন, 3টা স্টার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 14 ধারায় কোন কোন সময় বাদ দিতে আদালত বাধ্য। আমরা নরমালি যেটা জানি সেটা হলো এখতিয়ারগত, যে এখতিয়ারবিহীন আদালত, এটা জানি। বাট আরো 2টা কারণ আছে, পক্ষগণের অপসংযোগ আর একটা কি? কারণের অপসংযোগ। পক্ষগণের অপসংযোগ মানে হলো যারে পক্ষ করার দরকার ছিল তারে করে নাই। কারণের অপসংযোগ মানে হলো যে প্রতিকার চাওয়ার দরকার ছিল সেটা না চাই আর একটা চাইছি। আর পক্ষগণের অপসংযোগ মানে হলো যারে পক্ষ করার দরকার ছিল তারে না করে আরেকজন রে করছে। এই 3টাই ইম্পর্টেন্ট বিবিআই, যদি পুরাতন বইতে না লেখা থাকে লিখে নেবেন এই 3টা কারণ। হ্যাঁ, ওই 3টা কারণ লিখে নেবেন, না থাকলে লিখে নেবেন। বিশেষ তো নতুন কেনছে, কি সুন্দর হাসি দেখেন, প্রাণ খোলা, হাঁটতে পারে না বন্দুক গাড়ি। এই ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, আমি লিংক দেবানি, দেখবেন যে বন্দুকে গুলি করলে মাঝে মধ্যে যে গুলি করতেছে, গুলি যত দূর না চলে গেছে, বন্দুকের গাইতেও তার চেয়ে বেশি ছুটে গেছে। ঠিক আছে? তাহলে আপনারা যারা পুরাতন বই পারেন না, তারা নতুন বই যে কিনছেন, ওই বইয়ের গাইতে কিন্তু গুলির চেয়ে বেশি পিছনে চলে যাবেন। আচ্ছা দেখেন, দুঃখ লাগে, কষ্টও লাগে, আসেন। তাহলে 14 ধারার কারণ কয়টা? এখতিয়ারবিহীন আদালত, পক্ষগণের অপসংযোগ, কারণের অপসংযোগ, এই 3টা বিবিআই মনে রাখেন। আর আপিল রিলেটেড অনেক কথা আছে, আমি এই জায়গা মনে রাখবো 14 ধারার যে আপিল, কি আপিল? বিশেষ আপিল লিখে রাখেন। 14 ধারা বিশেষ আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা বুঝেন না স্যার বিশেষ আইনের আপিল কি, তামাদি আইনের 150 থেকে 157 অনুচ্ছেদে যে আপিলের তামাদি মেয়াদ বলছে, এইগুলো বিশেষ আপিল না। এইগুলোর বাইরে বিশেষ আইনে যে আপিল আছে, ওই আইনের আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য। এখন যদি আবার পাল্টা প্রশ্ন করেন, স্যার 14 ধারা যে বিশেষ আইনের কথা, বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার কথা বিশ্বাস করি না। আইনের রেফারেন্স কি? আইনের রেফারেন্স হলো 29 ধারা। কত ধারা? 29 ধারা। সো বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, কিন্তু বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য। একটু ছোট্ট করে লিখে রাখেন যে বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে, বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, কিন্তু 14 ধারা প্রযোজ্য। বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে
5 ধারা প্রযোজ্য না। কিন্তু 14 ধারা প্রযোজ্য। আমি একটা উদাহরণ দিব, যারা পারবেন হাত তুলবেন, আমি জিজ্ঞাসা করব, ঠান্ডা মাথায় শুনেন। একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, এই আইনে আগে আপিল করতে হতো 60 দিনের মধ্যে। কতদিন? 60 দিন। এখন নিয়ম হইছে 30 দিন। তো এখন উকিল সাহেব উনি আপিল ধরেন 30 দিন যে করছে, ওনার মাথায় এখন আর মানে উনি জানতেন না। উনি তো ভাবছে যে সময় যেহেতু আছে, আমার আসামির আপিল আমি হাইকোর্টে 45 দিনের মাথায় করছে। 45 দিনের মাথায় করলে এই আপিলের ক্ষেত্রে ওনার আপিল খারিজ করে দিবে না ভাই? খারিজ করে দিবে। কেন খারিজ করে দিবে? কারণ আপিলের তামাদি মেয়াদ কত? 30 দিন। কিন্তু উনি আপিল করতে কত দিনের মধ্যে? 45 দিনের মধ্যে। এখন আগে থেকে উত্তর দিবেন, আমি জিজ্ঞাসা করব। এই জায়গায় উকিল সাহেবের হাইকোর্টে ওই আপিলের সাথে কত ধারার দরখাস্ত দেওয়ার উচিত ছিল? কেউ বলবেন না, হাত তুলবেন। 5 ধারা নাকি 14 ধারা? হাত তুলেন, কে পারবেন? হাত তুলেন। প্রশ্ন বুঝেন নাই কে কে আগে সেটা বলেন। হাত তোলেন। প্রশ্ন যে বুঝেন নাই সেও হাত তোলেন। বিমল সাহেব বুঝেন নাই, ধন্যবাদ। আর কে বোঝেন নাই? পীযূষ বলে বলে হাত তুলাইতে হয় কে? প্রশ্ন বুঝেন নাই কে কে? শুনেন শুনেন, প্রশ্ন আবার শুনেন। আপিল করার কথা ছিল 30 দিনের মধ্যে, কিন্তু আইনজীবী সাহেব আগে জানতো 60 দিনের মধ্যে আপিল, কিন্তু বর্তমানে নিয়ম করছে কত? 30 দিন। উনি আপিল করতে গিয়ে 45 দিনের মধ্যে। এখন 45 দিনের মধ্যে ধরেন আপিল করতে গিয়ে একজন উকিল সাহেবের কাছে শুনলো যে ওই হাইকোর্টে যাই বলতেছে, তুমি 45 দিন কেন আনছো? আপিল তো এখন কি করে দিবে? খারিজ করে দিবে। এখন তুমি তাহলে এক কাজ করো, দরখাস্ত দাও বিলম্ব মওকুফের, কন্ডোনেশন অফ ডিলে, দরখাস্ত দাও। এখন উকিল সাহেব কি 5 ধারায় দরখাস্ত দিবে না 14 ধারা? এটা হলো আমার প্রশ্ন। কে পারেন? এবার কি বুঝছেন কিনা প্রশ্ন? আমার আপিলের সময় ছিল 30 দিন। কোন ছাগল বললেন উত্তর? ছাগল বলি, মাইন্ড করেন না, কারণ আমি আপনাদের উত্তর দিতে বারবার নিষেধ করছি। উত্তর এখনো আপনার হয় নাই, কিন্তু উত্তর যখন বলবো দিবেন না দিবেন না, যারে জিজ্ঞেস করব সে দিবেন। 5 ধারা না 14 ধারা? পীযূষ বলছে 14। আগে আমরা পীযূষের কাছে যাই, মাইক্রোফোন দেন। আপনি কেন 14 দিন? জাস্ট যুক্তিটা দেন, আর কিছু না। স্যার যেহেতু তামাদি মেয়াদ 30 দিন, হ্যাঁ। তো বেশি দিন হয়ে গেছে। বেশি দিন হয়ে গেছে। এই ক্ষেত্রে স্যার 14 ধারাই করতে পারবে। বিশেষ 14 ধারা কি বেশি হইলে যায়? যুক্তি কি? আচ্ছা, পীযূষ ওইটুক বলছে। আর কি হাত তুলছেন? আর কি হাত তুলছেন? পিপাস ভাই নিয়ে দেন। স্যার এখানে ওই 5 ধারায় হবে। কেন হবে স্যার? এখানে আইনজীবীর ভুলের কথা একটা বলা আছে স্যার, 5টা আচ্ছা। ক্ষেত্রের মধ্যে, এই জন্য 5 ধারায় হবে। আচ্ছা, আর কে বলবেন? আর কে হাত তুলছিলেন? ওই রাকিবুল সাহেবরে দেন। স্যার এটা 14 ধারা হবে স্যার, এটা একটা বিশেষ আইন। তো 5 ধারা হচ্ছে বিশেষ আইনের 14 ক্ষেত্রে। ধারা হবে কেন? 14 ধারায় কি এ জায়গা কি ভুল এখতিয়ারে দায়ের করছে? হাইকোর্টে যাওয়ার কথা হাইকোর্টেই গেছে। হাইকোর্টে যাওয়ার কথা হাইকোর্টেই গেছে। 14 ধারা তো আমরা যখন এক আদালতে যাওয়ার কথা গেছি আর এক আদালতে। সিম্পল কিন্তু একেবারে। আপনি আর কে বলবেন? দেন, নাইম গাজীরে দেন। দেন। স্যার এখানে ওই আইনজীবীর যে ব্যাপারটা, সেটা হচ্ছে সৎ উদ্দেশ্যে। স্যার উনি তো জানতো না, এই কারণে কত? 14 স্যার। 14 সৎ উদ্দেশ্যে। নেন। বিশেষ আইনের কথা বলা আছে, এই জন্য এই যে 14 তে যাবে স্যার। 14 তে যাবে বিশেষ আইন। ধন্যবাদ। এই জায়গা 5-এও যাবে না, 14-তেও যাবে না। কেন যাবে না? 5 তো আমি তো এখতিয়ারবিহীন আদালতে তো আমি দায়ের করি নাই, সেই জায়গা তো 14 আসতেছে না। আর আমার বিলম্ব হয়েছে, বিশেষ আইনের ক্ষেত্রে যদি বিলম্ব হয় তাহলে তো আমি 5 ধারার সুবিধা পাবো না। সেই জায়গা 5ও প্রযোজ্য না, 14ও প্রযোজ্য না। 14 হতো কখন জানেন? যখন আমি ভুল ক্রমে গোপালগঞ্জের দায়রা জজের কাছে আপিল করছি, কিন্তু আপিল হওয়ার কথা কোথায়? হাইকোর্টে। অথবা
হাইকোর্টের যে বেঞ্চ রিভিশন শোনে সেই জায়গায় যে আপিল করতে, কিন্তু অ্যাকচুয়ালি আপিল করতে হবে আপিলের বেঞ্চে। সেই ক্ষেত্রে আমি আবেদন করতাম কততে? 14তে। বুঝছেন? তাহলে জায়গা 5ও প্রযোজ্য না, 14ও প্রযোজ্য না। যারা 5 বলছেন তারাও বুঝেন নাই, যারা 14 বলছেন তারাও বুঝেন নাই। বিশেষ আইনের ক্ষেত্রে তো 5 ধারা প্রযোজ্য নাই, নারী শিশু তো বিশেষ আইন প্রযোজ্য না। আর 14 ধারা যদি আমি প্রযোজ্য করতে চাই তাহলে তো এখতিয়ারবিহীন আদালত হতে হবে। আমি তো বলেই নিছি যে হাইকোর্টে আপিল করতে, হাইকোর্টেই করছে। তাহলে কি না 14 প্রযোজ্য না। উকিল হইতে হইলে পেশ না, এই ধরনের প্রশ্ন লিখিততে যাই পাবেন। বুঝছেন? আর এটা পেশের কিছু না, আপনি যদি সিম্পলি 5 আর 12 বুঝেন কাটাকাটি করবেন যে জায়গা 5ও প্রযোজ্য না, আর আমার তো আদালত ঠিক আছে, হাইকোর্টের দরকার, হাইকোর্টেই গেছি, 14 হইতে প্রযোজ্য না। মাইন্ড করেন না। দেখেন বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন লিমিটেশন অ্যাক্ট 1908 এর 14 ধারা প্রযোজ্য হয় সুটের ক্ষেত্রে, রেফারেন্সের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সুটের ক্ষেত্রে। অনেকে অনলাইনে সেকশন 5 বলছেন, আপনাদের উত্তর সঠিক না। তামাদি আইন 1908 এর 14 ধারা প্রযোজ্য হয় একই ধরনের প্রশ্ন। কিসের ক্ষেত্রে? সুটের ক্ষেত্রে। এই আপনারা সবাই একসাথে উত্তর দেন। বাদী যদি পাগল থাকে বিলম্ব মওকুফের আবেদন কত ধারায়? বাদী যদি পাগল থাকে বিলম্ব মওকুফের আবেদন মূল মামলার ক্ষেত্রে কত ধারায়? জোর তো নাই, 6 ধারা। যেদিন মেয়াদ আরম্ভ হয়েছে এই দিন মেয়াদ, এই ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন কত ধারায়? 12 ধারা। বিবাদী বিদেশে থাকলে বিলম্ব মওকুফের আবেদন কত ধারা? 13 ধারা। আর বাদী প্রথম আদালতে ভুল ক্রমে মামলা দায়ের করছিল, দ্বিতীয় আদালতে গেছে, এই ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন কত ধারা? 14 ধারা। 6, 12, 13, 14 এই সবগুলাই বিলম্ব মওকুফ মূল মামলার ক্ষেত্রে। 5 ধারা বিলম্ব মওকুফ কিসের ক্ষেত্রে? মূল মামলা ছাড়া আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে। যারা মাথায় ঢুকতেছে না বাসায় গিয়ে এই লেকচার আর একবার দেখবেন। এখানে 3 নাম্বার প্রশ্নটা দেখেন। মকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন বলেন? 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করব। 5 ধারায় করব না কেন? 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, আর 9 ধারায় তো বিলম্ব মওকুফ চাওয়া যায় না। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য শুধু কত? 14। 14 কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য। কোন আপিল? বিশেষ আইন। 2, 3, 4 নাম্বার ভিবিআই। যাদের বইতে নাই একটু বলে দিই, 14 ধারা তামাদি আইনের 14 ধারায় মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে ব্যয়িত সময় বাদ দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে? এখতিয়ারজনিত ত্রুটি, পক্ষগণের অপসংযোগ, মকদ্দমার কারণের অপসংযোগ, উপরের কি সবগুলা। 14 ধারা আমরা আগে জাস্ট জানতাম এখতিয়ারগত ত্রুটি, কিন্তু আরো 2টা আছে, পক্ষগণের অপসংযোগ আর একটা কি কারণের অপসংযোগ। সাত, 8 আজকে আমাদের জুমা ডে, মানে নামাজের দিন। আপনারা অনেকে বাড়ি যাবেন, গোসল টোসল করেন নাই। আজকে আমাদের এতটুকুই। আগামীকাল তামাদি আইন পড়া আছে, সকাল 10টায় চলে আসবেন। আর নেক্সট পরীক্ষা কবে আমি বলে দিব। আর আমাদের মডেল টেস্টের তো পাইছেন, আর এই তামাদি আইন শেষ হলে মডেল টেস্টের ছাড়াই আমাদের তো তামাদি আইনের ক্লাস টেস্ট বাকি আছে, 100 মার্কের মডেল টেস্ট বাকি আছে। সো বলে দিব, আগে আমরা তামাদি শেষ করি। আর যারা বুঝতেছেন না, যারা পড়ার সিস্টেম বুঝতেছেন না, তাদের বলে দিই, আর যাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়া আছে ওটা রিভিশন দেন। যাদের সাক্ষ্য আইন পড়া আছে ওটা রিভিশন দেন। যাদের তামাদি আইনে যে চলতেছে এটা রিভিশন দেন। আপাতত 3টে পড়েন। সুনির্দিষ্ট থাকলে সুনির্দিষ্ট, সাক্ষ্য পড়বেন, আর কি তামাদি। আর ফৌজদারি দণ্ডবিধি
দেওয়ানি, এইগুলো আবার পড়বো কখন জানেন? এই যে বাংলাদেশ বার কাউন্সিল যখন শেষ হয়ে যাবে তখন যখন পড়বো তখন আবার ওই বড়গুলো আবার পড়া শুরু করবেন। তাহলে আপাতত পড়বেন কয়টা? 3টা। সুনির্দিষ্ট, সাক্ষ্য, তামাদি, এই 3টে চালান। হ্যাঁ হ্যাঁ, পড়ার যারা কুল কিনারা পাচ্ছেন না তাদের জন্য বলতেছি যে যারা নতুন একেবারে, ধরেন আমার কাছে আপনি বড় বড় সাবজেক্ট পান নাই, তাহলে আপনি পড়বেন সুনির্দিষ্ট, সাক্ষ্য, তামাদি। তামাদি যখন শেষ হয়ে যাবে তখন এই 3টার সাথে যোগ হবে কি? বাংলাদেশ বার কাউন্সিল। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যার যা কিছু জানার দরকার এখন হোয়াটসঅ্যাপে নক দিন। আল্লাহ হাফেজ।